নেশামো তোমার আসক্তি। সানা শেখ। পর্ব ৩। আদনানের তেরা তেরা কথা শুনে আইরিন শুধু ফুলছে। আদনানের এক একটা কথা শুনে খ্যাপাটে দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে থাকে। এই অভদ্র লোক নিজেকে ভাবে কি? যা বলবে তাই শুনতে হবে নাকি সকলের? সবাই শুনলেও অন্তত আইরিন শুনবে না। আদনান ঘাড় ঘুরিয়ে আইরিনের দিকে তাকায়। আদনানকে নিজের দিকে তাকাতে দেখে আইরিনের মেজাজ সপ্তমে। আইরিন মামার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, মামা আমি থাকব না এই বাড়িতে। ঠকিয়ে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করেছে উনি। আমি কোনো ঠকবাজ ষড়যন্ত্রকারী লোকের সাথে সংসার করব না। আমি আজকেই চলে যাব তোমাদের সাথে, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। রেশমা তালুকদার আইরিনের কথার আগাগোড়া কিছু বুঝতে না পেরে বলেন, আইরিন কি বলছো এসব? ঠকিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করেছে মানে কি? আইরিন ঘাড় ঘুরিয়ে দাদি শাশুড়ির মুখের দিকে তাকায়। আইরিনের কথার আগাগোড়া উপস্থিত অনেকেই বুঝতে পারেনি, সবাই তাকিয়ে আছে আইরিনের দিকে। আইরিন আগের মতোই রাগী স্বরে বলে, তোমার লাকি ষড়যন্ত্র করে, প্ল্যান করে আমাকে বিয়ে করেছে। উনি ইচ্ছে করে আদনান রকি আর তার পরিবারকে কিডন্যাপ করিয়েছিল মানুষ ভাড়া করে। আইরিনের কথা শুনে উপস্থিত সকলের মুখ হা হয়ে চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সকলের মধ্যে অস্বাভাবিকতা দেখা গেলেও তালুকদার আতিকুর রহমান, আফসার তালুকদার আর আদনানের বন্ধুদের মধ্যে সেরকম কিছু দেখা যাচ্ছে না। আইরিন স্পষ্টই বুঝতে পারছে এই কয়েকজন আদনানের প্ল্যানে সামিল ছিল। রেশমা তালুকদার ভীষণ অবাক হয়ে বলেন, এসব কি বলছো তুমি আইরিন? যা বলছি ঠিকই বলছি আমি। জিজ্ঞেস করো তোমার লাকিকে আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি। রেশমা তালুকদার নাতির দিকে তাকিয়ে সত্যি সত্যিই জিজ্ঞেস করেন, আইরিন এসব কি বলছে লাকি? তুমি এসব করেছ? আদনান দাদির দিকে তাকিয়ে বলে, তোমার মনে হয় আমি এসব করব? গিয়েছিলাম বিয়ে খেতে, বিয়ে ভেঙে যাওয়ার পর দাদার কথায় বিয়ে করতে রাজি হয়েছিলাম, যেহেতু দেখতে শুনতে ভালো তাই অমত করিনি। বিয়ে করে দেখছি আমি নিজেই বিপদে পড়ে গেলাম। একদম মিথ্যে কথা বলবেন না। আইরিন ভয়ঙ্কর রকম রেগে যাচ্ছে। আদনান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আইরিনের দিকে। শান্ত গলায় বলে, মিথ্যে কোথায় বললাম? দাদার কথা শুনেই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম, নয়তো আরও দেরি করে বিয়ে করতাম আমি। এখনই বিয়ে করার কোনো প্ল্যান ছিল না আমার। বিয়ে যখন করেছি বউ হিসেবে মেনেও নিয়েছি। গতকাল তুমি আর তোমার বড় ভাই সব ঝামেলা তৈরি করেছ। বউ বাপের বাড়িতে রাখার জন্য বিয়ে করেছি আমি। ওই বাড়িতে তুমি যাবে না মানে যাবে না, এটাই আমার শেষ কথা। আইরিন রেগে কাঁপতে কাঁপতে বলে, আমি এখনই চলে যাব, কারো ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক। কথাগুলো শেষ করেই আইরিন বড় বড় কদমে বাইরের দিকে এগিয়ে যায়। আদনান সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। নিজেও বড় বড় কদমে এগিয়ে গিয়ে আইরিনের হাত টেনে ধরে। আইরিন ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলেও লাভ হয় না। একজন শক্তিশালী পুরুষের হাত থেকে মুক্তি পাওয়া এতই সহজ নাকি? আইরিন হাত টানাটানি করে তেজি স্বরে বলে, হাত ছাড়ুন বলছি। বলেছি তো অনন্তকালেও না। আমি থাকব না আপনার সাথে। মুক্তি নেই তো আমার কাছ থেকে। আইরিন নিজের মামা নানার দিকে তাকিয়ে বলে, মামা নিয়ে চলো আমাকে এখান থেকে। আমজাদ শেখ বসা থেকে উঠে দাঁড়ান। ঝামেলা মেটাতে এসে আরও বড় ঝামেলায় পড়ে গেলেন। এই দুজন জেদি নারী পুরুষ একসাথে কিভাবে সংসার করবে? আদনান সময় নষ্ট করে না, আইরিনকে আবারও পাজাকোলে তুলে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে, মামা নানা আপনারা কিন্তু খেয়ে যাবেন, ওয়েট করুন আমি আসছি কিছুক্ষণ পর। আইরিন আদনানের কোলে ছোটাছুটি করে তেজি স্বরে অনেক কিছু বলে আদনানকে, তবে আদনান সেসব গায়ে মাখে না। সোজা রুমে এসে আইরিনকে কোল থেকে নামিয়ে দেয়। আইরিন রাগে জেদে হুঁশ জ্ঞান হারিয়ে আদনানের টি-শার্টের গলার কাছে দুই হাতে খামচে ধরে ঝাঁকিয়ে বলে, আমি থাকব না আপনার সাথে। আপনি নিজেকে কি ভাবেন? রাজা? সবাই আপনার কথা মতো চলবে? আদনান ধীর হাসি হেসে বলে, রাজা নয়, কিন্তু আমার রাজত্বে আমি নিয়ম বানাই। এই উত্তর শুনে আইরিনের মাথায় যেন আরও আগুন ধরে যায়। আগের মতোই তেজি গলায় বলে,
আমি মানি না আপনার নিয়ম। আই ডোন্ট কেয়ার। আপনাকে পুড়িয়ে ছাই করে দিব আমি। আদনান গা ঝাঁকিয়ে হেসে বলে। তুমি ভুলে যেও না, তালুকদার আদনান লাকি যদি পুড়ে তাহলে তুমি তালুকদার আফসানা আইরিন তার সাথেই পুড়বে। আইরিন রাগে কাঁপতে থাকে, থরথর করে। আদনান নিজের টি-শার্ট থেকে আইরিনের হাত ছাড়িয়ে নেয়। আইরিনের হাত দুটো বুকের বাপাশে চেপে ধরে নরম শান্ত স্বরে বলে, তুমি আমার জীবনে ঢুকে এমনভাবে শিকড় ছড়িয়েছ যে তোমায় ছাড়া আমি শ্বাস নিতে পারি না এখন, অথচ তুমি সেই শ্বাসই কেড়ে নিতে চাও সব সময়। তুমি না থাকলে এই লাকি অটোমেটিক জলে পুড়ে ছাই হয়ে যাবে, কষ্ট করে তোমার পুড়িয়ে ছাই করতে হবে না মিসেস লাকি। সারা দিন পেরিয়ে গেছে। আইরিন রাগে জেদে এখনো খাবার খায়নি। আদনান হাজার বলে কয়ও খাওয়াতে পারেনি আইরিনকে। আদনান মিথ্যে বলায় আইরিন ভীষণ ক্ষেপে আছে। কারো সাথে কোনো কথা বলছে না, কারো সামনে যাচ্ছেও না। সেই যে সকালে আদনান জোর করে কোলে তুলে রুমে নিয়ে এসেছিল তখন থেকে রুমেই রয়েছে। আইরিনের রাগ দেখে কেউ সেভাবে কিছু বলছে না ওকে। তালুকদার বাড়ির সবাই জানতে পেরেছে আদনানের কর্মকাণ্ড। তারা বুঝতে পারছে আইরিনের এমন রাগ স্বাভাবিক। তাদের বাড়ির মেয়ের সাথে এমন হলে তারা এতক্ষণে সেই ছেলেকে জেলের ভেতর ভরে দিত। শেখ বাড়ির সবাই যে চুপচাপ সব মেনে নিয়েছে সেটাই তো আশ্চর্যের। আইরিন সহজে মানবে না সেটা সবাই বুঝতে পেরেছে। এই মেয়ের যা রাগ জেদ সেটা গ্রামের অনেকেই জানে। যাকে কিনা দুই চোখে দেখতে পারে না, সহ্য করতে পারে না, সেই ষড়যন্ত্র করে, প্ল্যান সাজিয়ে ওকে কে বিয়ে করেছে। সন্ধ্যার পর রুমে প্রবেশ করে আদনান। আইরিন খাটে শুয়ে আছে উল্টো পাশ ফিরে। আদনান খাটের কাছে এগিয়ে এসে আইরিনকে ডেকে বলে, ওঠো। আইরিনের কোনো সাড়া শব্দ নেই। ঘুমিয়ে গেছে নাকি? আদনান ডান হাত বাড়িয়ে আইরিনের বাহু ধরে। আইরিন ঝাড়া মেরে আদনানের হাত সরিয়ে দিয়ে উঠে বসে। কিছু বলতে গিয়েও থেমে যায় আইরিন। রুমে ওর বড় মামি, নানি আর মামাতো বোন দাঁড়িয়ে আছে। আদনান রুম থেকে বেরিয়ে যায়। নাবিলা বেগম আইরিনের কাছে এগিয়ে আসেন। আইরিনের ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে ওনার চোখ দুটো ছলছল করে ওঠে। আইরিনের জন্মের পর থেকে ওকে বুকে আগলে নিজের মেয়ের মতো করে বড় করেছেন। রোজা থাকা ছাড়া কখনো এক বেলা না খেয়ে থাকতে দিতেন না আইরিনকে। সেই মেয়ে সকাল থেকে একেবারেই না খেয়ে আছে, একটু পানিও নাকি খায়নি। চোখ মুখ ফোলা ফোলা কিন্তু ঠোঁট দুটো একদম শুকিয়ে রয়েছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দিয়ে এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে ধরা গলায় বলেন, না খেয়ে আছিস কেন মা? জানিস না খাবারের সাথে রাগ দেখাতে নেই? আইরিন নাবিলা বেগমের হাত দুটো ধরে বলে, মামনি আমি এখানে থাকব না, আমাকে নিয়ে চলো এখান থেকে। এমন কথা বলতে হয় না মা, এটা তোর শ্বশুর বাড়ি। তোকে এখানেই থাকতে হবে। মামনি আমার দম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। এই তালুকদারদের আমার সহ্য হয় না। আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। তোর মামা তোকে নিয়ে টেনশন করতে করতে প্রেশার আবার হাই করে ফেলেছে। তোর নানাও অনেক টেনশন করছে তোকে নিয়ে। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ, লাকি তোকে ভালোবাসে বলেই এসব করেছে। এই বাড়ি থেকে যদি সাধারণভাবে বিয়ের প্রস্তাব পাঠানো হতো তাহলে তুই বা আমরা কেউ কোনো দিন কোনোভাবেই রাজি হতাম না, এটা সত্যি কথা। লাকি জানতো প্রস্তাব পাঠালে এই বিয়ে হবে না। আবার আমরাও তোকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বারবার। এখন যা হয়েছে সব ভুলে যা, তোর মামা নানা সবাই তো সব কিছু মেনে নিয়েছে, তুইও মেনে নে। লাকি ভালো ছেলে, গ্রামের সবাই জানে, বাজে কোনো নেশা নেই। ছোটবেলায় ঝগড়া ঝাঁটি মা রি কম বেশি সবাই করে। পুরনো স্মৃতি মন থেকে ঝেড়ে ফেল। আইরিন অবাক হয়ে তাকিয়ে থেকে বলে, তুমি বলছো এসব কথা? ওরা কি করেছিল ভুলে গেছ? সময়ের সাথে সাথে পুরনো সব কিছু ফিকে হয়ে যায়, শুধু ভালোবাসা বাদে। কুলসুম বেগম বলেন, আগামী পরশু তুই আর আদনান যাবি আমাদের বাড়িতে। আদনান রাজি হয়েছে যেতে। নাবিলা বেগম অনেকটা সময় নিয়ে আইরিনকে বোঝানো শেষ করে নিজের হাতে খাইয়ে দেন। খাওয়ানো শেষ করে আবার বোঝান। আইরিন শুধু চুপচাপ সব শুনে মুখ ফুটে বলে না কিছু। মামির কথা কানে তুলেছে কিনা কে জানে।
খাওয়া শেষ হলে খাট থেকে নেমে দাঁড়ায়। সুটকেস খুলে ড্রেস বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে। রাগের কারণে গোছল করেনি আজ। নাবিলা বেগম, কুলসুম বেগম আর শেফা রুম থেকে বেরিয়ে যায়। নিচে নেমে এসে তালুকদার বাড়ির সকলের সাথে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। খাওয়া দাওয়া সেরে যাওয়ার জন্য জোর করলেও কেউ রাজি হয় না, অন্য দিন এসে খাবে জানায়। আদনান রুমে ফিরে এসে আইরিনকে রুমে পায় না, বাথরুম থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। একটা সিগারেট ধরিয়ে বেকনিতে এসে দাঁড়ায়। চারদিক অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে। কৃত্রিম আলো জ্বলে আছে বাড়ির সামনেটায়। বেলকনিটাও অন্ধকারে তলিয়ে আছে। আইরিন গোছল শেষ করে বাথরুম থেকে বেরিয়ে আসে। ভেজা কাপড় মেলে দেওয়ার জন্য বেকনিতে এসে লাইট অন করতেই আদনানকে দেখতে পায়। আদনান ঘুরে দাঁড়িয়ে আইরিনের দিকে তাকিয়ে থাকে। আইরিন কাপড় মেলে দিয়ে রুমে ফিরে আসে। চুল থেকে টাওয়েল খুলে চুলগুলো ভালোভাবে মুছে নেয়। ফ্যান অন করে খাটে বসে। আদনান বেলকনির লাইট অফ করে রুমে ফিরে আসে। মনমরা হয়ে বসে থাকা আইরিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু সময়, তারপর আইরিনের পাশে এসে বসে। আইরিন কোনো রকম রিয়াকশন দেখায় না। আদনান কিছু বলতে চায় তবে বলতে পারছে না। এখন যেন আদনানের মুখও বন্ধ হয়ে গেছে। কিছু না বলেই আদনান রুম থেকে বেরিয়ে যায়। চুল শুকিয়ে বেঁধে নিয়ে খাটে উঠে শুয়ে পড়ে আইরিন। কেউ আর আসেনি এই রুমে, ওকে কিছু বলেওনি। রাত 10টা নাগাদ আবার রুমে ফিরে আসে আদনান। খাটের দিকে তাকিয়ে দেখে আইরিন শুয়ে আছে। দরজা লক করে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে রুম অন্ধকার করে দেয়। ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা হালকা আলোয় খাটে উঠে শুয়ে পড়ে আইরিনের পাশে। কিছু সময় চুপচাপ শুয়ে রইল, তারপর কাত হয়ে একটানে আইরিনকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে। আইরিন কিছু বলে না, নিশ্চুপ হয়ে রইল। আদনান আইরিনের গালে হাত রেখে আইরিনের কপালে কপাল ঠেকিয়ে বলে, সরি, সব কিছুর জন্য সরি। আমি বুঝতে পারিনি তুমি এত আঘাত পাবে। আমি তো তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি একটা বার শুধু পুরনো সব কিছু ভুলে যাও, বিশ্বাস করো আমি দ্বিতীয়বার অভিযোগ করার সুযোগ দিব না তোমাকে। আইরিনের চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ে। আদনান বুঝতে পারে আইরিন কাঁদছে। আইরিনের চোখের পানি মুছিয়ে দেয় অন্ধকারেই, তারপর মাথাটা নিজের বুকে চেপে ধরে। আইরিন ফুপিয়ে ওঠে, শব্দ করে। আইরিন আদনানের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে থেকেই কান্না জড়ানো গলায় বলে, আপনি আমার ভীষণ অপছন্দের মানুষ। আপনাকে আমি ঘৃণা করি আদনান লাকি। আদনান আইরিনের মুখের উপরে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, জানি তো, আমি সব জানি। এখন ঘুমাও। ছাড়ুন আমাকে। ছাড়ব না, রোজ রাতে তুমি আমার এই বুকেই ঘুমাবে যত যাই হোক না কেন। এখন ঘুমাও। এভাবে ঘুম আসবে না আমার। অভ্যাস করো। ছাড়ুন। আদনান আইরিনের মাথা বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে নিশ্চুপ হয়ে থাকে। আইরিন ছোটাছুটি করেও আদনানের বাহু বন্ধন থেকে মুক্ত হতে পারে না। এক সময় হাল ছেড়ে আদনানের বুকে লেপ্টে নিশ্চুপ হয়ে যায় নিজেও। সময় গড়ায়, রাত বাড়ে, আইরিন আদনানের বাহু বন্ধনে আবদ্ধ থেকেই ঘুমিয়ে যায়। আদনানের ঘুম আসছে না, তবুও চোখ বন্ধ করে আছে। একটু পর পর মাথা ঝুঁকে আইরিনের মাথায় কপালে চুমু খায়। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে আসে আইরিন। আদনান মসজিদে গেছে নামাজ আদায় করার জন্য। ড্রয়িং রুমে আসতেই আজকেও শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। টুকটাক কথা বলে শাশুড়ির সাথে রান্নাঘরে প্রবেশ করে। রান্নাঘর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে চা বানানোর জন্য সসপ্যানে পানি গরম হতে দেয়। এই বাড়ির সবাই 6টার আগে ঘুম থেকে উঠে যায়, এটাই নিয়ম। চা পাতা ফুটতে ফুটতে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। কাপে চা ঢেলে ড্রয়িং রুমে নিয়ে আসে আইরিন। সকলের হাতে চায়ের কাপ দিয়ে আবার রান্নাঘরে ফিরে আসে। কফি বানানোর জন্য আবার পানি গরম হতে দেয়। আদনান মাত্র বাড়িতে ফিরে রুমের দিকে এগিয়ে গেল। কফি বানিয়ে নিয়ে রুমে যাওয়ার জন্য আগায়। সিঁড়ির কাছাকাছি আসতেই তালুকদার আতিকুর রহমানের ছোট ভাইয়ের বউ আইরিনের সামনে পড়ে। তিনি আইরিনকে থামিয়ে দিয়ে বলেন, নাতির ঘরে পুতির মুখ কবে দেখমু নাতি বউ? আইরিনের কপাল ভ্রু কুঁচকে যায়।
1 সপ্তাহ হয়নি বিয়ে হয়েছে, এর মধ্যে নাতির ঘরে পুতি দেখতে চাইছে, আশ্চর্য। আইরিনকে চুপ থাকতে দেখে দাদি আবার বলেন, কথা কস না কেন বউ? পুতির মুখ কবে দেখমু? আইরিন কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই আদনান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলে, পুতির মুখ বোধ হয় এই জন্মেও দেখতে পাবে না দাদি। তোমার নাতি বউকে ছোঁয়ার আগেই ছ্যাঁতো ছ্যাঁতো করে ওঠে। ওই যে জ্বলন্ত আগুনে পানি ঢেলে দিলে যেভাবে ছ্যাঁতো করে শব্দ হয়, ঠিক তেমনি তোমার নাতি বউকে ছোঁয়ার আগেই হয়। আইরিন সব কথা স্পষ্ট শুনতে পেলেও দাদি শুনতে পাননি, কারণ দাদির কানে সমস্যা আছে, তাকে কিছু বললে জোরে জোরে বলতে হয়, নয়তো শোনেন না। আদনান আইরিনের পাশে দাঁড়িয়ে আইরিনের হাত থেকে কফির মগ হাতে নেয়। আইরিন কটমট করে আদনানের মুখের দিকে তাকায়। আদনান মুচকি হেসে বলে, এভাবে তাকিও না, খুব হয়ে যাব। তোমার তীক্ষ্ণ ধারালো দৃষ্টি আমার এখানে এসে গেঁথে যায় প্রাণেশ্বরী। বুকের বাপাশে দেখায় আদনান। আইরিন রাগী দৃষ্টি নিক্ষেপ করে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। আদনান দাদির সাথে কথা বলতে বলতে সোফার দিকে এগিয়ে আসে। শাশুড়ির হাতে হাতে রান্নার কাজে সাহায্য করে আইরিন। সারা দিন মোটামুটি ভালোই কেটেছে আইরিনের। এই বাড়ির কেউ কোনো কিছুই বলেনি ওকে। আদনানও বেশি জ্বালায়নি। বাড়ির সব মেহমান আজকে চলে গেছে নিজেদের বাড়িতে। রাতের খাবার সকলের সাথেই খেয়েছে আইরিন। ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করে রেখে রুমে চলে আসে। আদনান ড্রয়িং রুমে বসে বাপ দাদার সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছে। আইরিন ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। আদনান রুমে আসে 10:30টায়। বড় লাইট অফ করা, ডিম লাইটের নীল আলোয় বিছানায় শুয়ে থাকা আইরিনকে স্পষ্টই দেখা যাচ্ছে। ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে বোঝা যাচ্ছে না। দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় উঠে আইরিনের গা ঘেঁষে শুয়ে পড়ে। আইরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে ডাকে, বউ। আইরিন নিশ্চুপ। আদনান আবার ডাকে, জান। আইরিন তবুও নিশ্চুপ। আদনান আবার ডাকে, বউজান কথা বলো। আইরিন রাগী বিরক্তি মাখা স্বরে বলে, চুপচাপ ঘুমান আর আমাকেও ঘুমোতে দিন। সরুন আমার কাছ থেকে, ওপাশে চেপে ঘুমান। আদনান কি এই কথা শোনার মানুষ? সরে তো নাই, উল্টো আরও চেপে যায় আইরিনের গায়ের সাথে। আগের মতোই ফিসফিস করে বলে, সুইটহার্ট আমি বাবা হতে চাই। আইরিন উল্টো ঘুরে যায়। আদনান জড়িয়ে ধরে বলে, বউজান আমি বাবা হতে চাই। আগামী 20 বছর বাবু হবে আমাদের। প্রত্যেক 2 বছরে আমি একজন করে বাবু চাই, 2জন হলেও সমস্যা নেই। আইরিন রেগে কটমট করে ঘাড় ঘুরিয়ে তাকায়। রাগী স্বরে বলে, কোনো বাবু হবে না। সরুন আমার কাছ থেকে। অসভ্য অভদ্র লোক একটা, সুযোগ পেলেই গায়ের উপর উঠে আসে নয়তো জড়িয়ে ধরে। সরুন বলছি। আদনান সরে না। জোর করে আইরিনকে নিজের দিকে ফেরায়। আইরিনের গায়ে থাকা ওড়নাটা টেনে সরিয়ে নেয়। আইরিন ধরে রেখে ওড়নাটা রাখতে পারেনি। আইরিনকে চিৎ করিয়ে আইরিনের উপরে উঠে যায় আদনান। আইরিনের ঘাড়ে মুখ গুজতেই আইরিন যেন জমে যায়। কয়েক সেকেন্ড অতিবাহিত হয়। আইরিন আদনানকে ঠেলে সরানোর চেষ্টা করে অনেক কিছু বলে। আদনান কোনোভাবেই সরে না। আইরিন শান্ত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে র মতো নিশ্চুপ হয়ে পড়ে রইল। একটু পর আদনান মুখ তুলে আইরিনের মুখের দিকে তাকায়। আইরিন সোজা দৃষ্টি নিক্ষেপ করে সোফার দিকে তাকিয়ে আছে। আদনান আল হাতে ভর করে অন্য হাত দিয়ে আইরিনের চোয়াল ধরে নিজের দিকে মুখ ফেরায়। আইরিন একবার তাকিয়ে আবার আগের মতো অন্য দিকে তাকিয়ে রইল। এবার আর আইরিনকে নিজের দিকে ফেরাতে পারে না আদনান। আদনান আইরিনের গালের সাথে গাল ঠেকিয়ে মৃদু স্বরে বলে, এখন আবার বাংলা সিনেমার মতো ডায়লগও দিও না। আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। আমি তোমার দেহও চাই, আবার মনও চাই সুইটহার্ট। কোনোটাই পাবেন না আপনি। আদনান হাসে, তারপর জোরাজুরি না করে নিচে নেমে পাশে শুয়ে পড়ে চিৎ হয়ে। কিছু সময় অতিবাহিত হয়। দুজন এখনও আগের মতো একই ভঙ্গিতে শুয়ে আছে। আদনান ফট করে আবার আইরিনের উপর উঠে যায়, নিজের অধর জোড়া দিয়ে খপ করে চেপে ধরে আইরিনের অধর যুগল। আইরিন অস্বস্তিতে ছটফটিয়ে ওঠে। আদনান ছেড়ে দিয়ে মাথা উঁচু করে বলে,
জান, এত নড়াচড়া না করে একটু শান্ত হয়ে থাকো আর রেসপন্স করো। আদনানের বুকে লেপ্টে ঘুমিয়ে আছে আইরিন। আদনানের চোখে ঘুম নেই, আইরিনকে আগলে নিয়ে নিজেও নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ফজরের নামাজ আদায় করেই ঘুমিয়েছে আইরিন। সারা রাত জেগে থাকলেও আদনানের চোখে ঘুম নেই। বাইরে পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। মোরগের ডাক শোনা যাচ্ছে। আইরিন নড়ে চড়ে ওঠে। আদনানের বাহু বন্ধনে থাকার কারণে ছটফটিয়ে ওঠে। আদনানের বুক থেকে মুখ তুলে পিটপিট করে তাকায়। অন্ধকার রুমে কিছুই দেখতে পায় না। আদনানের হাত সরিয়ে দেয়ার চেষ্টা করে বলে, ছাড়ুন এখন, অসভ্য অভদ্র লোক একটা, সারা রাত জ্বালিয়েও শান্তি হয়নি? এখনও জোকের মতন লেগে আছে। সকালে ঘুম থেকে উঠে বকাবকি না করে একটু আদর যত্ন তো করতে পারো। এই আইরিনের কাছ থেকে জীবনে আদর যত্নের আশা করবেন না। এখন ছাড়ুন, উঠব আমি। উঠে কি করবে? সকালে গিলবেন তো, গেলার জন্য খাবার তৈরি করতে হবে তো নাকি? এখন উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে তো ঘুমোতে পারোনি, ঘুমাও এখন। আইরিন জোর করে আদনানের হাত সরিয়ে দিয়ে উঠে বসে। আদনান আইরিনের কোমর পেঁচিয়ে ধরে বলে, সুইটহার্ট, তুমি দূরে গেলে ভালো লাগে না। দূরে যাব না তো কি করব? সারা দিন কোলে নিয়ে বসে থাকব? না জান, আমি তোমাকে কোলে নিয়ে বসে থাকব। ফালতু লোক একটা। আদনানের হাত থেকে ছুটে খাট থেকে নেমে দাঁড়ায়। আদনান আইরিনের ওড়না ধরে রাখে শক্ত হাতে। আইরিন ওড়না টানাটানি করে নিতে না পেরে ওড়না রেখেই বাথরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে রুমের লাইট অন করে। চোখে মুখে লাইটের আলো পড়তেই চোখ মুখ কুঁচকে নেয় আদনান। একটু পরেই আবার চোখ মেলে তাকায়। আইরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। অসভ্য অভদ্র বদলোকের প্রত্যেকটা লাভ বাইটের দাগ স্পষ্ট হয়ে আছে ঘাড়ে গলায়। আইরিন রেগে আদনানের দিকে তাকায়। আদনান দাঁত বের করে হেসে বলে, আমার কোনো দোষ নেই বৌজান, আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিলাম। আইরিন দাঁতে দাঁত চেপে বলে, দোষ তো আপনার না, দোষ আমার নিজের। কেন আমার এই দেশে জন্ম হয়েছে আর আপনার মতন একটা অসভ্য অভদ্র লোকের সাথে দেখা হয়েছে। স্বামীকে এভাবে বললে গুনাহ হয় জানো কি? ঠকিয়ে ষড়যন্ত্র করে বিয়ে করলে সোয়াব হয়, তাই না? ভালোবাসার মানুষকে বিয়ে করলে কোনো দোষ নেই। অসভ্য অভদ্র অপছন্দের মানুষকে ধরে উদ্যম মাধ্যম দিলেও কোনো দোষ নেই। তুমি কি কোনোভাবে আমাকে মা তে চাইছ? খু ন করতে চাইছি, খু ন। সারা রাত ধরে এত কষ্ট করে আদর সোহাগ করলাম, তারপরেও খু ন করার ভূ তো মাথা থেকে নামেনি? আইরিন আশেপাশে নজর বুলিয়ে কিছু একটা খোঁজে আদনানের গায়ে ছুঁড়ে রার জন্য। আইরিনকে রাগানোর জন্য আদনান বলে, কি খুঁজছ এভাবে? এই রুমে দা, কাচি, ছু, রি, বটি, রামদা, চাপাতি কিছুই নেই। হাত তো আছে, গলা টিপেই রব আজকে। আদনান দুই হাত উপরের দিকে তুলে মোনাজাত ধরে বলে, সারা রাত আদর সোহাগ করার পরও তোমার বান্দি আমার মতন একটা নিরীহ বান্দাকে গলা টিপে রতে চাইছে আল্লাহ। এই বান্দিকে হেদায়েত দান করো মাবুদ। জামাইকে যেন একটু বেশি বেশি ভালোবাসে, সেই জ্ঞান বুদ্ধিও দিও একটু। আইরিন নিজের ওড়নাটা টেনে আনার চেষ্টা করে বলে, ওড়না ছাড়ুন আমার। যেটা ধরব সেটা ধরেই এত টানাটানি করো কেন তুমি? সমস্যা কি তোমার? নিজের বিয়ে করা বউটাকেও তোমার যন্ত্রণায় ভালোভাবে ধরতে পারি না, ছুতে পারি না। তিন কবুল বলে শক্তি ব্যয় করে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে বিয়ে করেছি আমি শতাধিক মানুষের সামনে। বউকে ধরলে তোমার সমস্যা, বউয়ের ওড়না ধরলে সমস্যা। আমার বউকে আমি ধরব, ছুব, খাবো, তুমি টু শব্দ অবধি করতে পারবে না। রাগে আইরিনের মুখটা লাল হয়ে গেছে। কোনো কথা না বলে ওড়না ছেড়ে সুটকেসের সামনে এসে দাঁড়ায়। সুটকেস খুলে একটা ওড়না বের করে গায়ে জড়িয়ে নেয় হিজাবের মতো করে। সুটকেস লাগাতে গিয়ে চোখ পড়ে আলমারির পাশে। ওখানে বিয়ের দিন রাতে শপিং ব্যাগে ভরে ছেঁড়া শাড়ি ব্লাউজ রেখেছিল। শপিং ব্যাগটা কোথায় গেল? পেছনে ফিরে আদনানের দিকে তাকিয়ে বলে, ওখানে একটা শপিং ব্যাগ ছিল, সেটা কোথায়? আইরিনের হাত অনুসরণ করে আলমারির পাশে তাকায় আদনান।
স্বাভাবিক স্বরে বলে, তুমি ওদের পেছনে দিয়ে ভরে দিতে চেয়েছিলে, আমি অন্য জনকে পেছনে মোছার জন্য দিয়ে দিয়েছি। মানে? ঢিলা কুলুপ হিসেবে ব্যবহার করার জন্য কুদ্দুসের দাদিকে দিয়ে দিয়েছি। আইরিন নাকমুখ কুচকে কিছু সময় তাকিয়ে থাকে আদনানের মুখের দিকে। যত আজগুবি কাজকারবার আছে সবেই লোককে দিয়েই সম্ভব। আইরিন নিচে যাওয়ার জন্য দরজার দিকে আগায়। আদনান পেছনে থেকে ডেকে ওঠে, সুইটহার্ট, লাইটটা অফ করে দিয়ে যাও। আইরিন ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, পারবো না। এমন করে না যান, লাইটটা অফ করে দিয়ে যাও সোনা। আইরিন রুম থেকে বেরিয়ে চলে যায়। আদনান হতাশ ভঙ্গিতে চার হাত পা ছড়িয়ে শুয়ে থাকে একটু সময়, তারপর শোয়া থেকে উঠে দরজাটা ভিজিয়ে দিয়ে লাইট অফ করে আবার শুয়ে পড়ে। কপাল করে একটা বউ পেয়েছে। আইরিন নিচে নেমে আসে। সোফায় বসে ওর শ্বশুর আর দাদা শ্বশুর চা খাচ্ছেন। দাদি শাশুড়ি জায়ের সাথে কথা বলছেন। ড্রয়িং রুমে না দাঁড়িয়ে সোজা রান্না ঘরে চলে আসে। ফারজানা তালুকদার রান্না করছেন। বুয়া সব কিছু গুছিয়ে ধুয়ে টুয়ে দিয়েছে। আইরিন শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা আমাকে দিন, আমি রান্না করি। ফারজানা তালুকদার আইরিনের দিকে তাকান। চুলার সামনে থেকে সরে দাঁড়িয়ে বলেন, আচ্ছা তুমি তাহলে তরকারিটা নামিয়ে ডালটা বসিয়ে দিও, আমি একটু আসছি। আইরিন ঘাড় কাত করে হ্যাঁ বলে। ফারজানা তালুকদার রান্না ঘর থেকে বেরিয়ে যান। বাকি সব রান্না আইরিন নিজেই করে। রান্না বান্না সহ বাকি সব কাজ আইরিন মামির কাছেই শিখেছে, যদিও মামার বাড়িতে ওকে কাজ করতে দিতে চাইত না কেউ, তবুও আইরিন জোর করে মামিদের সাথে হাতে হাতে কাজ করে দিত। আদনান বাদে বাকি সবাই ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার জন্য। শ্বশুরের কথা মতো আইরিন একবার গিয়ে আদনানকে ডেকে এসেছে, সে এখন খাবে না। আদনান ঘুম থেকে ওঠে একটায়। শোয়া থেকে উঠে বসে ঝিম ধরে থাকে। দাদি শাশুড়িদের সাথে কথার সমাপ্তি ঘটিয়ে রুমে আসে জোহরের নামাজ আদায় করার জন্য। আদনানকে উঠে বসে থাকতে দেখে জানালার পর্দা সরিয়ে জানালা খুলে দেয়। মুহূর্তেই পুরো রুম আলোয় ঝলমলিয়ে ওঠে। আইরিন সুটকেস থেকে নিজের ড্রেস বের করে বাথরুমের দিকে আগায়। বাথরুমের দরজা খুলে ভেতরে এক পা রাখতেই আদনান এক প্রকার উড়ে এসে আইরিনকে ধরে নিয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। আদনানকে বাথরুমের ভেতরে দেখে আইরিনের এখন চিৎকার করে গালাগালি করতে ইচ্ছে করছে, কিন্তু চিৎকার করে গালাগালি করা যাবে না, এমনিতেও আইরিন ভদ্র মেয়ে, গালাগালি করে না। বাথরুমের দরজা খোলার চেষ্টা করলে আদনান দরজা ধরে রাখে, খুলতে দেয় না। আইরিন দাঁত কিরমির করে বলে, আপনি এখানে কেন? বের হন এখান থেকে। আদনান শান্ত গলায় বলে, গোছল করব সুইটহার্ট। দরজা খুলুন, আমি বের হব। আমি আমার বউয়ের সাথে গোছল করব সুইটহার্ট। জীবনেও না। কেন বউ? বের হতে দিন আমাকে। গোছল শেষে একসাথে বের হব। আইরিনের কাঁধের উপর থেকে জোর করে ড্রেস নিয়ে রেখে দেয়। আইরিন যেন বেরিয়ে যেতে না পারে সেজন্য এক হাতে আইরিনের হাত ধরে রেখেছে। আইরিন রেগে বকাবকি করছে আদনানকে। আদনান আইরিনকে টেনে বুকে জড়িয়ে ধরে ঝর্ণার নিচে দাঁড়ায়। মুহূর্তেই দুজন ভিজে জবজবে হয়ে যায়। আসরের নামাজ আদায় করে ড্রয়িং রুমে আসে আইরিন। ফারজানা তালুকদার নিজের রুমের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আইরিন শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলে, মা বিকেলে কি রান্না করতে হবে? রান্না ঘরে ছোলা ভিজিয়ে রাখা আছে, ওগুলো সিদ্ধ করে মুড়ি দিয়ে খাওয়ার জন্য রান্না করো, ততক্ষণে আমি নামাজ আদায় করে আসছি। আইরিন রান্না ঘরে চলে আসে। ছোলাগুলো ধোয়ার সময় কৌতূহলবশত দুটো ছিলে মুখে দেয়। অনেককেই দেখেছে ভেজা ছোলা খেতে, কাঁচা ছোলা খেতে কেমন লাগে সেটাই জানার আগ্রহ জেগেছে এখন। কয়েকবার চিবুতেই আইরিনের বমি ভাব হয়। কি বিশ্রী খেতে, আর কাঁচা কাঁচা গন্ধ। মানুষ খায় কিভাবে এই কাঁচা ছোলা? দ্রুত মুখ থেকে থুথু করে ছোলা ফেলে দিয়ে কুলি করতে শুরু করে। সোজা হয়ে দাঁড়াতেই দেখে পাশে আদনান দাঁড়িয়ে আছে, চোখ মুখ কুঁচকে। বেসিনের দিকে তাকিয়ে দেখে গুঁড়ো গুঁড়ো ছোলা ছড়িয়ে আছে বেসিনের চারপাশে। আদনানকে দেখেই বিরক্তিতে আইরিনের কপাল ভ্রু কুঁচকে গেছে। আদনান বেশ কিছু ছোলা হাতে নিয়ে খোসা সহ মুখে পুরে দেয় সবগুলো। আইরিন আদনানের পাশ থেকে সরে এসে চুলার সামনে দাঁড়ায়।
একটা কড়াইয়ের মধ্যে ছোলাগুলো দিয়ে চুলায় বসিয়ে গ্যাস অন করে। আদনান দরজার সামনে এসে আশেপাশে নজর বুলায়, কেউ নেই আশেপাশে। আবার এসে দাঁড়ায় আইরিনের পাশে। আইরিন ঘাড় ঘুরিয়ে তাকাতেই আদনান আইরিনের মাথা খপ করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। নিজের মুখের ছোলাগুলো আইরিনের পেটে চালান করে, তবেই ছাড়ে আইরিনকে। ছাড়া পেতেই ওয়াক ওয়াক করতে করতে বেসিনের সামনে এসে দাঁড়ায় আইরিন। আদনান এক মুঠো ছোলা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভালো জিনিস তো খেতে পারো না, এখন থেকে এভাবেই খাওয়াবো। দুটো কাঁচা ছোলা মুখে দিয়ে কি ঢং। আদনান ছোলা একটা একটা করে ছিলে মুখে পুড়তে পুড়তে রুমের দিকে চলে যায়। রেশমা তালুকদার নামাজ আদায় করে ড্রয়িং রুমে এসেছিলেন। রান্নাঘর থেকে আইরিনের ওয়াক ওয়াক করার শব্দ শুনে রান্নাঘরের দিকে এগিয়ে আসেন। রান্নাঘরে এসে দেখেন আইরিন বেসিনের সামনে দাঁড়িয়ে একবার কুলি করছে তো আবার ওয়াক করে ফেলে দিচ্ছে। দাদি আইরিনের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলেন, কি হয়েছে তোমার? কোনো সুখবর টুখবর আছে নাকি? আইরিন কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে দাদির দিকে ঘুরে দাঁড়ায়। কপাল ভ্রু কুঁচকে বলে, কিসের সুখবর থাকবে? বমি করছো যে? তোমাকে আর তোমার নাতিকে বান্দরবন পাঠিয়ে দেওয়া উচিত। দুজন আসেই যেন আমার মাথা খারাপ করতে। আমার নাতি আবার তোমাকে কি করল? লাকি না মসজিদে গেছে নামাজ পড়তে? আইরিন চুলার দিকে এগিয়ে গিয়ে বলে, হ্যাঁ, মসজিদে যায় নামাজ পড়তে আর বাড়িতে আসে তানি করতে। মসজিদে গিয়ে তো আর তানি করতে পারে না। লাকি কি করেছে তোমাকে? ওই বদলোকের কথা বলে মেজাজ গরম করবে না আমার। তোমার ভাতিজা আর তোমার নাতি, এই দুজনের চেহারাও দেখতে ইচ্ছে করে না। এই দুজনের কথা বলবে না আমার সামনে, যাও এখন এখান থেকে। দাদি রান্না ঘর থেকে বের হতে হতে বিড় বিড় করে বলেন, কি আশ্চর্য, এই মেয়ের হঠাৎ কি হলো? এমন ক্ষেপে আছে কেন? মাগরিবের নামাজ আদায় করে তালুকদার বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়। রেশমা তালুকদারের ছোট যা নিজের বাড়িতে ফিরে গেছে। আইরিন চা কফি বানিয়ে এনে তিনজনকে দেয়। ট্রে টেবিলের উপর রেখে শাশুড়ি মায়ের পাশে বসে আবসার তালুকদার চায়ের কাপে চুমুক দিয়ে তৃপ্তির হাসি হেসে বলেন, আর যাই হোক আমার ছেলের বউ চা খুব দারুণ বানায়। খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তালুকদার আতিকুর রহমান বলেন, শুধু চা নয়, রান্নাটাও দারুণ করে। রেশমা তালুকদার বলেন, শুধু তাই নয়, চোপাটাও আগে আগে চলে। আইরিন চোখ দুটো ছোট ছোট করে দাদি শাশুড়ির দিকে তাকায়। এই বুড়ির কি ওর সাথে ঝগড়া করার শখ জেগেছে নাকি? নাতির মতোই খোঁচা দিয়ে কথা বলছে যে। রেশমা তালুকদার আইরিনের দিকে তাকিয়ে আবার বলেন, এভাবে তাকিয়ে আছো কেন? আইরিন বলে, না কিছু। ফারজানা তালুকদার বলেন, মা আপনি ওকে রাগাবেন না আপনার নাতির মতো। রাগাইলাম কখন? সত্যি কথাই তো বলছি। আবসার তালুকদার বলেন, তালুকদার বংশের মেয়ে, চোপা না চললে হবে নাকি? চোপার সাথে সাথে হাতটাও চালাতে শিখতে হবে। আদনান কফির মগে চুমুক দিতে গিয়েও থেমে যায়। আইরিন আদনানের দিকে তাকায়। আদনান আইরিনের দিকে তাকিয়ে আবার বাবার মুখের দিকে তাকায়। ওর বাবা কি আইরিনকে এখন মা রি করা শিখতে বলছে? যেন ওর সাথে মুখে না পারলে হাত চালাতে পারে। ছেলের বউয়ের হাতে চা খেয়ে পটে গেল? ছেলেকে ছেড়ে ছেলের বউয়ের পক্ষে চলে গেল? আদনান এতগুলো বছর কার জন্য কি করল? এ দেখা যায় ঘর শত্রু বিভীষণ। আবসার তালুকদার আবার বলেন, সবই ঠিক আছে, কিন্তু ছেলের বউ কি পোটা মি করে ডাকে আমাকে? একটা ছেড়ে দুটো ডাক দেয় না কখনো। আইরিন শ্বশুরের দিকে তাকিয়ে থাকে। প্রয়োজনের বাইরে একজন মানুষকে ডেকে ডেকে কেন বিরক্ত করবে? আবসার তালুকদার সকলের উদ্দেশ্যে বলেন, আগামীকাল আমাকে সংসদে যেতে হবে। সকালে খেয়েই রওনা দিব। ফিরব 3 দিন পর। তালুকদার আতিকুর রহমান ছেলেকে কিছু বলার জন্য উদ্যত হন। তখন আইরিন ডেকে ওঠে, আব্বা। আবসার তালুকদার সাড়া দিয়ে বলেন, হ্যাঁ বলো। কিছু না। 3 বাবা ছেলের মধ্যে আলোচনা শুরু হয় রাজনীতি নিয়ে। 2 মিনিট অতিবাহিত হতেই আইরিন আবার ডাকে, আব্বা।
আফসার তালুকদার নিজের কথা বন্ধ করে আইরিনের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, কিছু না। আফসার তালুকদার আবার বাপ ছেলের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। 4-5 মিনিট অতিবাহিত হয় আবার, তারপর আইরিন আবার ডেকে ওঠে, আব্বা 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 আব্বা। এক নাগারে এতগুলো ডাক শুনে আফসার তালুকদার হকচকিয়ে তাড়াহুড়ো করে বলেন, হ্যাঁ হ্যাঁ বলো কি হয়েছে। আইরিনের চোখে মুখে দুষ্টুমি ভরা হাসি। আফসার তালুকদার বুঝতে পারেন ছেলের বউ কেন এভাবে ডাকছে। আইরিনের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসেন। উপস্থিত সবাই মুচকি হাসছে, শুধু আদনানের চোখ মুখ গম্ভীর। কত বড় বজ্জাত মেয়ে, শ্বশুর প্লাস একজন এমপির সাথে মস্করা করছে। আইরিন আবার ডেকে ওঠে, আব্বা। আফসার তালুকদার হেসে আবারও সাড়া দেন। আইরিন এবার সিরিয়াস হয়ে বলে, আমার তো কলেজ খোলা, বই খাতা সবই বাড়িতেই রয়েছে। আগামী কাল থেকে আমি কলেজে যেতে চাই, সকালে এখান থেকে রেডি হয়ে ওই বাড়ি থেকে বই খাতা নিয়ে কলেজে চলে যাব। আচ্ছা, কলেজে যাবে? আমি আমজাদকে কল করে বলে দিব, ও বই খাতা সব সাদাফকে দিয়ে পাঠিয়ে দেবে সকালে। ভাইয়া তো আজকে ঢাকায় ফিরে গেছে। ফারজানা তালুকদার বলেন, একদিনের জন্য আর কলেজে না গেলে? আগামী পরশু তো ওই বাড়িতে যাবেই, তখন সব বই খাতা নিয়ে আসবে। ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকে না হয় রেগুলার কলেজে যাবে। মাথা নাড়িয়ে সায় দেয় আইরিন। খাওয়া দাওয়া সেরে আইরিন আগে আগে রুমে চলে আসে। একটু পরেই আদনান আসে রুমে। আইরিন ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আদনান কার সাথে যেন ফোনে কথা বলছে, সাথে গালাগালিও করছে। আইরিন নাকমুখ কুচকে বিড়বিড় করে বলে, মুখের ভাষার কি ছিরি! ফেরেশতা তো দূরে থাক, তা এই ভাষা শুনলে এই লোকের ধারে কাছে আসবে না। গালাগালি করা ফাসেকের কাজ, আর মারামারি করা কুফরের কাজ। এই লোক এই দুটো কাজই বেশি বেশি করে। অসভ্য, অভদ্র, বদ লোক একটা। কথা শেষ করে ফোন রেখে বসা থেকে উঠে দাঁড়ায় আদনান। আইরিনকে নাকমুখ কুচকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি দেখছো এভাবে? আমি জানি আমি হ্যান্ডসাম সুপুরুষ, কিন্তু তাই বলে এভাবে দেখবে? নজর লেগে যাবে তো সুইটহার্ট। যেই না আমার চেহারা, সেই চেহারা নিয়ে আবার হ্যান্ডসাম সাজতে আসে। যত সব রং। আদনান 2 কদম এগিয়ে আইরিনের কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, আসো দুজন রং ঢং করি। অসভ্য লোক, ছাড়ুন আমাকে। আদনানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইরিন। দূরে না সরে আইরিনকে আরও চেপে ধরে। আইরিন অস্বস্তিতে ছটফটিয়ে বলে, ছাড়ুন আমাকে। নো ছাড়াছাড়ি। তাড়াতাড়ি ঘুমান, সকালে ঘুম থেকে উঠে কাজ করতে যাবেন। দামড়া ছেলে হয়ে এখনো বাপের ঘাড়ে বসে বসে খান, লজ্জা করে না? আদনান ইনোসেন্ট ফেস করে বলে, বাপের ঘাড়ে বসে বসে খাই না তো, চেয়ারে বসে টেবিলে প্লেট রেখে খাই। নির্লজ্জ লোক। আদনান আইরিনকে ঝাপটে ধরে উঁচু করে বিছানায় শুইয়ে দিয়ে নিজে উপরে শুয়ে পড়ে। আইরিনের ঘাড়ে বাইট দিয়ে বলে, আরেকটু নির্লজ্জ হই? চলবে।